সরকার দেবে না, এটা তো সুপ্রিম কোর্ট বুঝেই গেছে। তাই জন্যই তো যেই কমিটির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি রয়েছেন, কমিটির মধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি একজন রয়েছেন, কমিটির মধ্যে হাইকোর্টের একজন জজ রয়েছেন। তার ওনার গিমিকটা কেউ বলছে না, আজকে আর তৃণমূলও বলছে না যে মমতা, তো আজকে তো মমতা ব্যানার্জি গিয়ে একটু আর্গুমেন্ট করে আসতেন। যদি উনি বড় লয়ার হতেন, তা আজকে যখন রায় দিচ্ছে তখন গিয়ে একটু আর্গুমেন্ট করে আসতেন, দেখতাম আমরা যে আপনি আর্গুমেন্ট করছেন। দেখুন, বাজেটটা আমি মনে করি এটা একটা ভোটকে কেন্দ্র করে একটা বাজেট তৈরি করেছে। এইসব ভুলভাল বাজেট দিয়ে পশ্চিমবাংলার কোনো উন্নতি কিছু হবে বলে অন্তত আমি মনে করি না। তারা পশ্চিমবঙ্গ সরকারের ফিন্যান্সের যে পার্টটা, সেটা তারা দেখবে যে তাদের আদৌ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কতটা। আর ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থাকলেও এটা লিগালি এনফোর্সেবল রাইট বলে এটা দিতে হবে। কিছু যুক্তি থাকবে। আমি শুধু বলবো আমার টাকা নেই, টাকা নেই, টাকা নেই আর দেবো না, তাহলে পুরো অ্যাকাউন্টস পুরো অডিট চেক হওয়া উচিত। কোথাকার টাকা কোথায় যাচ্ছে, কোন টাকা কোথায় দিচ্ছে, সেটা তো দেখতে হবে। এটা কি তৃণমূলের বাবার টাকা? না যারা তৃণমূল করে তাদের সম্পত্তি হয়ে গেছে রাজ্য সরকারের যা টাকা আছে তাদের? এটা তো জনগণের, আপনার আমার করের টাকা। দাদা, অতি প্রতীক্ষিত ডিএ মামলা অবশেষে সপ্তম জয় পেল কর্মচারী সমাজ, কি বলবেন? সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, খুব ভালো রায় হয়েছে। 10 বছর ধরে মামলাটাতে শুধু ট্যাকটিস করে গেছে রাজ্য সরকার, ডিলেটরি ট্যাকটিস, যেটা আমরা লড়াই করে থামাতে পেরেছি এবং ভালোই লড়াই হয়েছে কোর্টে। আলটিমেটলি কর্মচারীদের পক্ষে জয় হয়েছে। এখন পশ্চিমবাংলার কর্মচারীদের ঠিক করতে হবে যে তারা ডিএটা ছিনিয়ে আনতে পারবে কিনা। তাদের পাশে ট্রাইব্যুনাল, তাদের পাশে হাইকোর্ট, তাদের পাশে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার যথোপযুক্ত আর্গুমেন্ট হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কিন্তু বাংলার কর্মচারীদেরও জেগে উঠতে হবে। তারা যদি ভাবে যে বাড়িতে বসে বসে সবটা হয়ে যাবে, তাহলে হবে না। সুপ্রিম কোর্টের রায় কমপ্লায়েন্সের জন্য লড়াই করতে হবে। সুপ্রিম কোর্ট যেটা বলেছে, যেরকম ভাবে বলেছে, যেটা যাতে রাজ্য সরকার দেয় তার জন্য লড়াই বাকি আছে। শুধু রায় হলে তো হবে না, টাকাটা যতদিন না হাতে পাওয়া যাবে। এখন কেউ কেউ বসে বসে শুধু ভেবে যাবে যে এই রায় হয়ে গেল, আবার কেউ কেউ ভেবে যাবে যে এই রায় হয়ে গেল তো এই আমি টাকাটা পেয়ে গেলাম। কেউ কেউ ভেবে যাবে যে কত টাকা পাবো তার হিসাব করবে। তো এগুলো করলে হবে না। সমগ্র কর্মচারী সমাজকে লড়াই করে এই তার বিষয়ে এক হয়ে নামতে হবে, তাহলে নিশ্চয়ই পাবে, আলটিমেটলি পাবে। 31শে মার্চের মধ্যে 25% এবং বাকিটা একেবারে দিয়ে দিতে হবে মার্চ মাসের মধ্যে। একটু ভুল, 25% যেটা বলেছে, যেটা ইন্ট্রিম অর্ডার ছিল, সেটা ইমিডিয়েট এফেক্ট। কমিটি ঠিক করবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ব্যাপারটা, আর কিভাবে ইমপ্লিমেন্টেশন করানো যায় বা ইনস্টলমেন্টে কিভাবে দেওয়া যায়। তার ফার্স্ট ইনস্টলমেন্টটা 31শে মার্চের মধ্যে, মানে 25 প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট, 25% প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট 31শে মার্চের মধ্যে। 15ই এপ্রিল মামলাটার আবার শুনানি হবে এবং সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দেবে রাজ্য সরকার, এই কমিটি যেটা রেকমেন্ড করবে সেইটার উপরে। 4 সদস্যের কমিটি আমরা দেখতে পাচ্ছি, ডিএ তো রাজ্য সরকার দেবে, তাহলে কি রাজ্য সরকারের উপরেও আস্থা উঠে যাচ্ছে সুপ্রিম কোর্টে? রাজ্য সরকার দেবে না, এটা তো সুপ্রিম কোর্ট বুঝেই গেছে। তাই জন্যই তো যেই কমিটির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি রয়েছেন, কমিটির মধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি একজন রয়েছেন, কমিটির মধ্যে হাইকোর্টের একজন জজ রয়েছেন। কেউ এ রাজ্যের নয়, সব বাইরের রাজ্যের। এবং খুব ভালো রায় হয়েছে, আমি কেন বলছি, এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তাকে এখানে রাখা হয়েছে। মানে তিনি থাকবেন বা তার কোনো সিনিয়র মোস্ট অফিসার থাকবে। তারা পশ্চিমবঙ্গ সরকারের ফিন্যান্সের যে পার্টটা, সেটা তারা দেখবে যে তাদের আদৌ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কতটা। আর ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থাকলেও এটা লিগালি এনফোর্সেবল রাইট বলে এটা দিতে হবে। সেটার কিরকম ইনস্টলমেন্ট হবে আর কি হবে, সেটা সেই কমিটি ঠিক করে জানাবে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জমা দেবে। ডিএ কর্মচারীদের অধিকার নয়, ঘেউ ঘেউ করছে, টাকা দিতে গেলে কোমর ভেঙে যাবে। এখন যদি এই টাকাটা না আসে, আবারও যদি অজুহাত দেখা যায়? দেখুন, সুপ্রিম কোর্ট যেভাবে অর্ডারটাকে বেঁধে দিয়েছে, আমি বিশ্বাস করি না যে এইটার থেকে রাজ্য সরকার আইনি প্যাঁচে বেরোতে পারার জায়গা খুবই সীমিত বলে আমার মনে হয়, বা নেই বললেই চলে। কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি হাতে পেতে গেলে কর্মচারী সমাজ ঘুমিয়ে থাকলে চলবে না। এই ঘুমন্ত সমাজ, কর্মচারী সমাজটা হচ্ছিল, আমি যা দেখলাম এতদিন ধরে, প্রায় 10 বছর ধরে দেখছি,
এমনকি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন করার পরেও আমি দেখেছি কর্মচারী সমাজটা অ্যাজ এ হোল একটা ঘুমন্ত সমাজ, যারা কোনো কিছু ভাবে না, ভাবে হয়তো যে বাড়িতে বসে পেয়ে যাবে। এই যদি মেন্টালিটি হয় তাহলে সেটা ডিফিকাল্ট হবে। কর্মচারী সমাজকেও লড়াইয়ের জন্য, যাতে এই রায়টা কমপ্লায়েন্স হয় ইন ট্রু লেটার অ্যান্ড স্পিরিট, তাদেরকেও জেগে উঠতে হবে। অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে দিতে হয়। কারণ যদি আজকে কর্মচারীরা ছিনিয়ে না নিতে পারে, এই অধিকার অন্য লোক পেয়ে বেরিয়ে যাবে, তৃণমূলের দালালগুলো পেয়ে বেরিয়ে যাবে। ঘুমিয়ে থাকলে কোনো জিনিস হবে না। অন্তত আমি আমার জীবনে এত বছর হাইকোর্টে প্র্যাকটিস করে, দীর্ঘদিন হাইকোর্টে প্র্যাকটিস করে, দীর্ঘ কাজের সাথে যুক্ত হয়ে আমি এটা বুঝেছি, কোনো মানুষ ঘুমিয়ে থাকলে কোনো কিছু সে পায় না। ভারতের স্বাধীনতাও ঘুমিয়ে ঘুমিয়ে আসে। দাদা, একদিকে ডিএ মামলার রায় আমরা দেখতে পেলাম কর্মচারীদের পক্ষে, অন্যদিকে রাজ্য বাজেটে ডিএ 8% বৃদ্ধি পেল। কি বলবে? কিন্তু রায় নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বললেন না। তা কখনো বলে নাকি? জুতো খেলে কেউ কোনো কিছু বলে? আর কালকে গেছিলেন সুপ্রিম কোর্টে, কালকে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে গিমিক করতে। আজকে রায়টার পরে পুরো গিমিকটাই চলে গেছে। আজকে তো আর ওনার গিমিকটা কেউ বলছে না, আজকে আর তৃণমূলও বলছে না যে মমতা, তো আজকে তো মমতা ব্যানার্জি গিয়ে একটু আর্গুমেন্ট করে আসতেন। যদি উনি বড় লয়ার হতেন, তা আজকে যখন রায় দিচ্ছে তখন গিয়ে একটু আর্গুমেন্ট করে আসতেন, দেখতাম আমরা যে আপনি আর্গুমেন্ট করছেন। তা সেটা তো উনি জানেনই মামলা হেরে গেছেন, তাহলে আর এটা নিয়ে কেন বলতে যাবে? সেটা তো আর বলার মতন মুখ থাকছে না। এমনিতেও যদিও বা যারা তৃণমূল করে, হ্যাঁ, যারা তৃণমূলের কর্মচারী থেকে তৃণমূলের প্রধান, এরা নির্লজ্জ বেহায়া দোকান কাটা হয় বলে আমি মনে করি। কিন্তু এই বাজেট কতটা? দেখুন, বাজেটটা আমি মনে করি এটা একটা ভোটকে কেন্দ্র করে একটা বাজেট তৈরি করেছে। এইসব ভুলভাল বাজেট দিয়ে পশ্চিমবাংলার কোনো উন্নতি কিছু হবে বলে অন্তত আমি মনে করি। দাদা, রাজ্যে যেখানে শিল্প নেই সেখানে মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য, যারা মাধ্যমিকের পর চাকরি পাননি, যারা বেকার রয়েছেন তাদের জন্য একেবারে 1500 টাকা করে ভাতা এটা ঘোষণা করছেন। ভোট বিক্রি করার এটা একটা প্রস্তাব। লক্ষ্মীর ভোট ভান্ডারে আরো ভোট 500। ভোট ভোট বিক্রি, এদেরকে তো একটা কাজের ব্যবস্থা করতে পারে। 1500 টাকা না দিয়ে যদি 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা কাজ পায়, সেটা ব্যবস্থা করতে পারে। এগুলো ভোট বিক্রি করা বা ভোট কেনার এক একটা প্রকল্প। এটাকে নিয়ে লড়াই করতে হবে আগামী দিনে। তবে এইসব টিকবে না, কারণ একটা সরকারের যদি পয়সাই না থাকে, সে কোথা থেকে দেবে? সামনে ভোট আছে, ভোটের জন্য এইটা মানুষের হাতে কিছু টাকা ছড়িয়ে যাতে ভোট পাওয়া যায়, তার একটা প্রকল্প বলে আমি অন্তত মনে করি, যে যাই বলুক না কেন। মানে একেবারে শেষ প্রশ্ন, এই যে ডিএ 4% বৃদ্ধি পেল, এর আগের দিয়েই এখনো দিয়ে উঠতে পারেনি, 4% কোথা থেকে দেবে? রাজ্য সরকার দিতে পারবে, এটা না দিতে পারার কিছু গল্প নেই। এই টাকাটা পিসি ভাইপো মারছে বলে তাই জন্য দিতে পারছে না, অন্য খাতে এরা ব্যবহার করছে। এটা না দিতে পারার মতন কিছু নেই, এটা সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে। যেটা বলছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটা তো ইনসলভেন্ট সরকার ডিক্লেয়ার করে দিতে পারে। আইনের তো কিছু যুক্তি থাকবে। আমি শুধু বলবো আমার টাকা নেই, টাকা নেই, টাকা নেই আর দেবো না, তাহলে পুরো অ্যাকাউন্টস, পুরো অডিট চেক হওয়া উচিত। কোথাকার টাকা কোথায় যাচ্ছে, কোন টাকা কোথায় দিচ্ছে, সেটা তো দেখতে হবে। এটা কি তৃণমূলের বাবার টাকা? না যারা তৃণমূল করে তাদের সম্পত্তি হয়ে গেছে রাজ্য সরকারের যা টাকা আছে তাদের? এটা তো জনগণের, আপনার আমার করের টাকা। কিন্তু ডিএ দিচ্ছে না, বেকারদের জন্য ভাতা দিতে পারছে, লক্ষ্মীর ভান্ডারে ওই তো টাকা বললাম বাড়াতে তো, পারছে। ভোট আসছে বলে কিছু পয়সা ছড়িয়ে ভোট কিনতে চাইছে, এর বাইরে কিচ্ছু নয়। এই সব প্রকল্প যেগুলো আছে সেগুলোর বদলে মানুষকে যদি 20, 30, 50 হাজার টাকার কাজ দিতে পারতো, মানুষের উপকার হতো। এইসব প্রকল্প চলবে না। কতদিন চালাবে? ফোকটে কোনো জিনিস চলে? কোনো জিনিস বিনা পয়সায় চলতে পারে? সরকার হোক আর যেই হোক। সরকারি হসপিটালগুলো ঢুকছে কেন? কোনো পরিকাঠামো নেই, কোনো কিছু নেই, সবাই ওখানে লুট করতে যায়। সরকারি স্কুলগুলো ঢুকছে কেন? নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে না কেন? লুটের জায়গা হয়ে গেছে।